আচ্ছা দেখো, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পেইন্ট সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে। মানে আমরা ভার্নিশ পর্যন্ত পড়েছিলাম। তো আমরা এখন পড়বো হচ্ছে যে সাম ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি রিলেটেড টু পেইন্টিং, অর্থাৎ পেইন্ট করার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি যেটা আসলে পেইন্ট করার আগে আমাদের করতে হবে। সাধারণত এটা উড ওয়ার্কের ক্ষেত্রে বলা হচ্ছে। আমরা লাস্টের টপিক আমাদের সিলেবাসের এটা হচ্ছে যে তুমি যে কোনো টিম্বার বা কাঠের উপরে যদি পেইন্ট করতে যাও, সেক্ষেত্রে সরাসরি পেইন্ট করতে তুমি আসলে পারবা না। তোমাকে আগে থেকে কিছু স্টেপ নিয়ে তারপরে তোমাকে পেইন্ট করতে হবে। সেই অ্যাক্টিভিটিগুলোই আমরা লাস্ট যে টপিক সেখানে দেখব। ফার্স্টেই দেখো নটিং। তোমরা টিম্বার চ্যাপ্টার তোমাদের মনে হয় পড়ানো হয়ে গেছে, তাই না? শুভ স্যারের পার্টে টিম্বার চ্যাপ্টারটা কি পড়েছো? স্যার পড়াচ্ছেন স্যার। আচ্ছা, স্যার পড়াচ্ছেন। তাহলে তোমরা কি নটিং কি জিনিস এটা কি জানো? নটিং, নটিংটা তোমাদের পড়ানোর কথা। উডের সারফেসে এরকম যেই ইয়াগুলো দেখতেছো এটাই হচ্ছে নটিং। সাধারণত কোনো একটা ব্রাঞ্চকে, উড তো বিভিন্ন ব্রাঞ্চে থাকে, সেই ব্রাঞ্চে আসলে এই নটগুলো থাকে আর কি। তো তুমি ধরো একটা কাঠের উপরে রং করতে চাচ্ছ, যেখানে এরকম কয়েকটা নট আছে। এই নটিং যদি থাকে, এই নট যদি থাকে তাহলে তোমাকে নটটাকে রিমুভ করতে হবে। ফার্স্টে নটের উপরে একটা কোট অ্যাপ্লাই করতে হবে পেইন্ট করার আগে। এই পেইন্ট করার আগে তুমি যে নটটাকে একটা কোট দিয়ে সেটাকে নটটাকে মুছে দিচ্ছ বা নটটাকে কিছুটা মানে ঢেকে দিচ্ছ, এই প্রসেসটাকেই বলা হয় নটিং। এই নট থাকলে প্রবলেমটা কি হবে আসলে, মানে পেইন্ট করার আগে আমরা এটা কেন এটাকে মুছে দেওয়ার চেষ্টা করতেছি বা এটার উপরে একটা কোট দেওয়ার চেষ্টা করতেছি? এটার কারণ হচ্ছে এই নট থেকে তোমার রেজিন মানে আঠালো জাতীয় পদার্থ এক্সট্রুড করে, এখান থেকে বের হয়ে আসে। তো যেটা হবে যে তুমি যখন পেইন্ট করবা এই কাঠের উপরে, তখন এইটা থেকে যে রেজিনটা আছে সেটা বাইরে বের হয়ে আসার চেষ্টা করে। সেটা বাইরে বের হয়ে আসার পর তুমি যখন ফিনিশিং কোট অ্যাপ্লাই করবা এটার উপরে, তখন এই নটিং এর জায়গাটাতে কালো হয়ে যায়, নটের জায়গাটাতে কালো হয়ে যায় ওই রেজিনটা বের হওয়ার কারণে। সো প্রথম কাজ হচ্ছে পেইন্ট করার আগে তোমাকে এই যত নট আছে সেগুলাতে একটা লিকুইডের কোট আছে, সেই কোট দিয়ে এটাকে মুছে দেয়া। মুছে তো দেয়া না, এটার উপর জাস্ট প্রলেপটা দেয়া, যাতে এখানে যে রেজিনটা আছে সেটা যেন তোমার বের না হয়ে আসে। এই প্রসেসটাকেই বলা হয় নটিং। এটা কিন্তু পেইন্ট করার আগের মানে প্রাইমার অ্যাপ্লাই করার আগের কাজ। আমরা তো পেইন্ট অনেকগুলা লেয়ারে করব, তো প্রথম যে লেয়ারটা দিবা সেটা শুরুর কাজ হচ্ছে নটিংটা করা আর কি। মানে যত নট আছে সেটা রিমুভ করার প্রসেসকে বলা হয় নটিং। It is the process by which knots on the surface of woodwork are killed by applying certain substances over the knots. যে নটগুলো আছে সেটার উপরে সার্টেন সাবস্টেন্স, মেইনলি এখানে লিকুইড অ্যাপ্লাই করা হয়, মিথিলেটেড স্পিরিট অ্যাপ্লাই করা হতে পারে। তারপর অ্যাক্রিলিক বেসড বিভিন্ন নটিং এর সলিউশন পাওয়া যায় মার্কেটে। সেই নটিং এর সলিউশনগুলো কিনে এই নটগুলোর উপরে তুমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবা। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে নটিং, যে প্রসেসে তুমি নটগুলোকে মেরে ফেলতেছো আর কি। The substance applied over the knots prevent exudation of wood resin from the knots and thus preventing the wood knot from destroying the film of paint by way of cracking of discoloring. অর্থাৎ এই নটটা দূর করার কারণই হচ্ছে এখানে যে রেজিনটা বের হয়ে আসতো সেই রেজিনটা যেন তোমার পেইন্টকে ধ্বংস না করে দেয়, সেইটার জন্যই তুমি এটার সারফেসে একটা নটিং সলিউশন অ্যাপ্লাই করতেছো, যেটার মাধ্যমে এই উড রেজিনটা আর এক্সট্রুড করবে না। এটাকে বলা হয় নটিং। তাহলে এটার একটা ভিডিও দেখি আমরা। তো ধরো যে এখানে একটা ইন্টেরিয়র পারপাজে কাঠ অ্যাপ্লাই ইউজ করছে আর কি। তো এখানে অনেকগুলা নট আছে, এখনো কিন্তু রংটা করে নাই, জাস্ট কাঠটা বসাইছে। এখানে যেমন এই কাঠের উপরে একটা নট দেখা যাচ্ছে, এখানে দেখো একটা নট,
একটা কাঠের উপরে আসলে অনেকগুলো নট থাকে। সো এগুলো হচ্ছে নটিং সলিউশন, মানে যেটা তুমি অ্যাপ্লাই করবা নটের উপরে। তো মার্কেটে এগুলো পাওয়া যায়, কোনোটা অ্যাক্রিলিক বেসড, কোনোটা মিথিলেটেড স্পিরিট বেস, এক একটার এক এক রকম প্রপার্টি আর কি। বাট সবগুলোর মেইন কাজ হচ্ছে নটটাকে রিমুভ করা। জাস্ট সিম্পলি তুমি ব্রাশ দিয়েও করতে পারো, তুমি কাপড় দিয়েও করতে পারো। জাস্ট এটার প্রলেপটা দিয়ে দেয়া যাতে রেজিনটা বের না হয় পেইন্ট করার পরে। যেখানে যেখানে নট আছে জাস্ট সেখানে অ্যাপ্লাই করলেই হবে। তো এবার হচ্ছে কাপড় দিয়ে দিচ্ছে আর কি কোনারটা, এটা ইচ্ছা তোমার। আচ্ছা, এখানে দেখো যে নিচে যে ইয়াটা ছিল, অনেকগুলা নট আছে, দেখো অনেকগুলা নট আছে। এটাতে কালার বসানোর আগে কিন্তু শুরুতেই এই নটিং করে নিতে হবে। একই জিনিস, ও জাস্ট এগুলাতে আবার অ্যাপ্লাই করবে, তো সেটা আর না দেখি আমরা। তাহলে এই ছিল হচ্ছে নটিং। এবার আমরা করবো হচ্ছে স্টপিং। স্টপিংটাও একটা তোমার নটিং করা হয়ে গেছে, এখন স্টপিংটা কখন করে দেখো, যে দিস প্রসেস কন্টেইনস অফ ফিলিং আপ অল দ্য নেইল হোলস, ক্র্যাকস, ওপেন জয়েন্টস, ডেন্টস অ্যান্ড আদার ডিপ্রেশন অন দ্য সারফেস বাই পুটি। অর্থাৎ তোমার উড সারফেসে যদি বড় ধরনের ক্র্যাক থাকে, হোল থাকে বা ডেন্টস থাকে, মানে সোজা কথা যদি গর্ত থাকে, বড় বড় হোল থাকে, তাহলে সেটাতে ডিরেক্টলি পেইন্ট করা যাবে না, সেটাতে একটা পুটি অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যে ভয়েডটা আছে সেটাতে কিছু একটা এই পুটি দিয়ে ফিল আপ করতে হবে। যেমন ধরো এই ছবিটা যদি খেয়াল করো, এখানে বড় একটা গর্তের মতো ছিল, সেখানে একটা পুটি অ্যাপ্লাই করছে যেন এই লেভেলটা স্মুথ হয়। কারণ পেইন্ট করার সময় যদি তোমার ডিপ্রেস থাকে এই প্রথম সারফেসটা, তাহলে কিন্তু পেইন্টটা ঠিকভাবে বসবে না। তো ফার্স্টে এই যত ডেন্ট আছে বড়গুলা, এই ডেন্টগুলাকে তোমার ফিল আপ করতে হবে পুটি দিয়ে। এখন পুটিটা বানানোর সিস্টেম কি দেখো, যে পুটি প্রিপেয়ার্ড বাই নিডিং চক পাউডার, হোয়াইট চক পাউডার ইন্টু লিনসিড অয়েল। লিনসিড অয়েলের ভিতরে হোয়াইট চক পাউডারের গুঁড়া ঢেলে দিতে হবে। আর এরপরে it should be given the same color that will match the shade of the finishing coat by adding suitable coloring agents। অর্থাৎ তুমি যে পুটিটা বানাইলা হোয়াইট চক পাউডার দিয়ে, এটার কালার তো সাদা হবে। বেটার হয় যে তুমি যদি এটার সাথে একটা পিগমেন্ট অ্যাপ্লাই করো, যেটা দিয়ে তুমি আসলে ফাইনাল কোট দিবা কাঠের উপরে। ধরো তুমি ফাইনাল কোট দিবা ব্রাউন কালার দিয়ে, বেটার হচ্ছে তুমি এই যে পুটি যেটা বানালা সেখানে একটু পিগমেন্ট অ্যাপ্লাই করে দাও, যেন পিগমেন্টের কালারটাও ব্রাউন হয়, আবার তোমার যে কোটটা দিবা এটার উপরে ফাইনালি যে রংটা দিবা সেটাও যেন ব্রাউন হয়। মানে দুইটা মিলিয়ে দিলে ভালো হয় আর কি। অনেক সময় সম্ভব হয় না, যেমন এখানে কিন্তু সাদাই রাখছি। সাদা রাখলে কি হবে, এখানে যখন ফিনিশিং দিব তখন ভালো দেখাবে না আর কি। সো সাদা তাও রাখা যায়, বাট অন্য কালার রাখা যাবে না। যেমন ধরো তুমি ব্রাউন কালার করবা, এটাতে অন্য কালার রাখা যাবে না। সো সেম কালারের পিগমেন্ট ইউজ করলে বেটার হবে আর কি। এই পুটিটা দিয়ে তুমি ফিল আপ করবা। যখন তুমি পুটিটা অ্যাপ্লাই করলা সেটাকে তোমার ড্রাই আপ করতে হবে, এবং লাস্টে তোমার স্যান্ড পেপার দিয়ে এটাকে ঘষে একদম স্মুথ করতে হবে যেন কোনো ইরেগুলারিটিস না থাকে। এরপরে তুমি তোমার পেইন্টের প্রথম যে লেয়ারটা সেটা দেওয়ার জন্য রেডি। দেন দ্য সারফেস রেডি টু অ্যাপ্লাই প্রাইমার। প্রাইমার হচ্ছে প্রথম লেয়ার। এই পুটিটা তুমি হোয়াইট চক পাউডার এবং লিনসিড অয়েল দিয়ে বানাতে পারো,
এছাড়াও তুমি কিন্তু কিছু ইপক্সি পাওয়া যায়, সেই ইপক্সি গুলার মাধ্যমেও কিন্তু এই ভয়েড গুলা ফিল আপ করতে পারো। ইপক্সির সাথে অবশ্য কিছু ইয়ামির সাথে হবে তোমার পিগমেন্ট অ্যাড করতে হবে, একই রকম আর কি। আমি তোমাদের একটা ভিডিও দেখাই, ওটাই দেখতে পারবো আর কি। তাহলে আমরা নটিং আর স্টপিংটা বুঝছি কিনা, যে আমরা যখন প্রাইমারটা অর্থাৎ প্রথম কোটটা অ্যাপ্লাই করব, তার আগে যদি আমাদের উড সারফেসে যদি নট থেকে থাকে তাহলে নটটা রিমুভ করতে হবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে নটিং। যদি আমাদের উড সারফেসে কোনো গর্ত থাকে, হোল থাকে, ডেন্টস থাকে, তাহলে এই বড় বড় গর্তগুলাকে আমরা পুটি দিয়ে ফিল আপ করবো। তো এই প্রসেসটাকে বলা হয় স্টপিং। তো প্রথমটা যেটা দেখলাম, হোয়াইট চক পাউডারকে লিনসিড অয়েলের মধ্যে সাসপেনশনে রেখে একটা পিগমেন্ট অ্যাপ্লাই করে তুমি পুটি বানাতে পারো, অথবা ইপক্সি দিয়ে বানাতে পারো। তো একটা ভিডিও দেখি স্টপিং এর, এটা অবশ্য ইপক্সি দিয়ে করবে। এই দেখো এরকম এই কাঠে রং করবে, তার আগে দেখো এরকম একটা ডেন্ট বা গর্ত পাওয়া গেছে। এইটার ভিতরে কিছু একটা দিয়ে ফিল আপ করতে হবে, ইপক্সি দিয়ে উনি ফিল আপ করবে। যেহেতু দুই কোনায় তোমার ছিদ্র হয়ে আছে, তো একটা কোনা তোমার টেপ দিয়ে মেরে দিতে হবে যেন না বের হয়ে যায় আর কি। এবার এটার ভিতরে ইপক্সি এবং পিগমেন্ট অ্যাপ্লাই করতে হবে, মানে পুটিটা বানাতে হবে আর কি। সো যেহেতু সে লাস্টে মনে হয় ব্রাউন কালার দিবে, মানে ফিনিশিং কোট, এই জন্য দেখো পিগমেন্ট দিচ্ছে কিন্তু ওই কালারের কাছাকাছি একটা কালার। এটা হলো পিগমেন্ট যেটা তুলতেছে। সো একটা সলিউশন বানাবে, এরপরে এটাকে জাস্ট ফিল আপ করে দিতে হবে। পরে এটা জাস্ট শক্ত হয়ে যাবে আর কি, যখন ড্রাই হবে তখন শক্ত হয়ে স্মুথ সারফেস দিবে। যদিও এখানে বেশি অ্যাপ্লাই করছে, একটু পরেই সেটা মুছে সোজা করে দিবে, লেভেল করে দিবে আর কি। তো খেয়াল করতেছো কিনা জানি না, এই জায়গায় প্রচুর এয়ার বাবল আছে। তো এই এয়ার বাবল গুলা রিমুভ করে দিবে এখন এয়ার গান দিয়ে। যদিও এটা সবসময় মেনটেন করে না। তো এই যে এয়ার গানটা দিয়ে এয়ার বাবলটা রিমুভ করতেছে। এই আর কি, পরে এটা শক্ত হয়ে গেছে, এই জাস্ট এটা ফিল আপ হয়ে গেছে। এখন এটার উপরে প্রাইমার কোট দিবে। সো দুইটাই অপশন, ইপক্সি অ্যাভেলেবেল থাকলে অবশ্যই ইপক্সি ইউজ করে, আর অ্যাভেলেবেল না থাকলে তুমি এই চক পাউডার দিয়ে নিজে বানায় নিতে পারবে আর কি। তাহলে নটিং এবং স্টপিং এই দুটো মেইন প্রবলেম সলভ হওয়ার পরে তুমি এখন তোমার উডের উপরে কালার করার জন্য রেডি। এখন কালারটা একটা লেয়ারে করা হয় না, এটা বেশ কয়েকটা লেয়ারে করা হয়, মিনিমাম দুইটা, আর বেশি হলে দুইটা, তিনটা, চারটা, রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। একদম নিচে যেটা থাকে সেটাকে বলা হয় প্রাইমার কোট অথবা প্রাইম কোট। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট কোট অফ দ্য পেইন্ট। প্রথম কোটটাকে বলা হয় প্রাইমার কোট, whose function is to fill the pores of the wooden surface by penetrating into the surface। এর প্রথম কাজ হচ্ছে মানে পোর ফিল আপ করা। যদিও তুমি পোরগুলা কিন্তু একটু আগে যে বড় বড় ডেন্ট গুলা, গর্তগুলা কিন্তু ফিল আপ করে আসছো স্টপিং দিয়ে, তারপরও উডের উপরে ছোটখাটো গর্ত থেকেই থাকে। এইটার কাজ হচ্ছে এই প্রাইমারটা করে থাকে, ছোটখাটো ডেন্টস বা গর্তগুলা ফিল আপ করতেছে, মেইনলি পোর স্পেসটা ফিল আপ করতেছে প্রাইমার কোটটা। যেহেতু এটা সবার নিচে থাকে সেহেতু হচ্ছে এটা ফাউন্ডেশন হিসেবে কাজ করে। কারণ এটা ধরো এটা তোমার প্রাইমার লেয়ার, এটার উপরে তুমি ধরো মাঝখানে আরেকটা লেয়ার দিবা,
এর উপরে তুমি ফাইনাল যে কোট সেটা দিবা, বা আরো যদি কোট থাকে তাহলে এটা সবার নিচে যেহেতু, তাই এটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন। ইট অলসো অ্যাক্টস অ্যাজ এ ফাউন্ডেশন ফর দ্য সাবসিকুয়েন্ট কোটস অফ দ্য পেইন্ট, অন্যান্য কোটের ফাউন্ডেশন হিসেবে কাজ করতেছে। ইন জেনারেল দ্য কনস্টিটিউয়েন্টস অফ priming coat should be kept same as those of subsequent coat but their proportion may vary। এখানে যেটা বলা হয়েছে যে তুমি যেহেতু এটার উপরে আদার কোটগুলা দিতে পারো, সো আদার কোটগুলার যে প্রপোর্শন সেটা কিন্তু চেঞ্জ হইতে পারে, অর্থাৎ এটা একটু পাতলা দিতে পারো, আবার এইটার ভিতরে একটু তুমি বেশি মোটা দিতে পারো, সো এইটা চেঞ্জ হতে পারে, অর্থাৎ তাদের ভিতরে যে প্রপোর্শন সেটা চেঞ্জ হতে পারে। তো এই জিনিসটাই, বাট ম্যাটেরিয়াল কিন্তু সবই সেম, বাট প্রপোর্শন চেঞ্জ হতে পারে আর কি। সো আমাদের প্রাইমার কোটটা দেওয়ার পরে আমাদের সেকেন্ড বা সাবসিকুয়েন্ট কোট বা আন্ডার কোট, এটাকে আন্ডার কোট বলা হচ্ছে কারণ ফার্স্টে তো প্রাইমার থাকবে একদম নিচে, এর মাঝখানে থাকবে সেকেন্ড কোট বা আন্ডার কোট, আর উপরে থাকবে হচ্ছে ফিনিশিং কোট। তাহলে দেখো যেহেতু এটা ফিনিশিং কোটের নিচে আছে, তাই এটাকে বলা হয় আন্ডার কোট। সো প্রাইমারি কোট যেটা অ্যাপ্লাই করছো সেটা ড্রাই আউট হওয়ার পরে সেকেন্ড কোট অথবা আন্ডার কোটটা এখন তুমি অ্যাপ্লাই করার জন্য রেডি। সেকেন্ড কোটটা তুমি অ্যাপ্লাই করলা। দ্য কালার অফ আন্ডার কোট should approximately be the same shade as that of the desired finish। অর্থাৎ বলা হচ্ছে যে স্ট্রিক্টলি এখানে যে তুমি যে ফিনিশিং কোট যেই কালার দিয়ে দিবা, সেকেন্ড বা সাবসিকুয়েন্ট কোটটা যেন অলমোস্ট সেম কালারের হয়, যেন সেম একটা শেড দেয়, তাহলে তোমার ফিনিশিংটা বেটার আসবে আর কি। টু আর মোর আন্ডার কোটিংস আর সামটাইমস নেসেসারি টু অ্যাচিভ দ্য অবজেক্ট। এখানে তোমাকে বলা হচ্ছে যে তোমার যে টার্গেট সেটা অর্জন করার জন্য তোমার কয়টা কোট লাগে, দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, সেই পরিমাণ কোট তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় দুইটাতেই হয়ে যায়, অনেক সময় তিনটা চারটাও লাগে আর কি। এটা ডিপেন্ড করতেছে ইউজারের উপরে, যে তুমি কতটা স্ট্রং করে বানাতে চাচ্ছ, বা তুমি কতটা অ্যাপিয়ারেন্স কতটা চাচ্ছ, ডিউরেবিলিটি কেমন চাচ্ছ সেটার উপর। সাফিসিয়েন্ট টাইম মাস্ট বি অ্যালাউড ফর ইচ কোট টু ড্রাই বিফোর অ্যাপ্লাইং দ্য সাকসিডিং। পরবর্তী লেয়ার, পরবর্তী কোট বসানোর আগে অবশ্যই যেন আগের কোটটা তোমার ড্রাই আউট হয়ে নেয়। এটা হচ্ছে তোমার সেকেন্ড বা সাবসিকুয়েন্ট কোট, যেটা মাঝে থাকে আর কি। এরপরে ফিনিশিং কোট, লাস্টে যেটা আমাদের পেইন্ট আমাদের চোখে ফুটে উঠবে আর কি, সেটা দিস ইজ দ্য লাস্ট কোট অ্যাপ্লাইড অন দ্য সারফেস আফটার আন্ডার কোট ইজ প্রপারলি ড্রাইড। সেকেন্ড কোট বা তারপরে যদি আরো কোট দাও, সেগুলো 100% শুকানোর পরেই কিন্তু তুমি ফিনিশিং কোটটা অ্যাপ্লাই করবা। এবং ফিনিশিং কোটটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, দিস কোট শুড বি অ্যাপ্লাইড ভেরি কেয়ারফুলি সো দ্যাট দ্য ফিনিশ সারফেস ক্যান বি ফ্রি ফ্রম থিন প্যাচেস অ্যান্ড ব্রাশ মার্কস। যেহেতু ফিনিশিং কোটটাই লাস্ট কোট, অনেক সময় দেখা যায় যে সেখানে ব্রাশের দাগ থেকে যায়, অথবা তোমার বিভিন্ন থিন প্যাচেস মানে গোল গোল ছোট ছোট তোমার ক্র্যাকের মতো দেখা যায়, বা ছোট ছোট দাগ দেখা যায়। এই দাগগুলো যেন না থাকে, ফিনিশিং কোটটা দেওয়ার সময় চেক করতে হবে, কারণ এই ফিনিশিং কোট যেটা দিবা এটাই কিন্তু থেকে যাবে পেইন্ট। তো আমাদের আজকের ডিসকাশনটা এখানেই শেষ, যে আসলে পেইন্ট করার আগে কি কি করতে হয় এবং পেইন্টের যে বিভিন্ন লেয়ার গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আমাদের সিলেবাসটাও আসলে শেষ। তো আমাদের আলহামদুলিল্লাহ যে তোমাদের সাথে পুরাটাই অনলাইনে আমাদের সিলেবাসটা শেষ হলো। যদিও গতবার হাফ ছিল অনলাইন আর হাফ ছিল হচ্ছে অফলাইন, তোমাদেরটা পুরাটাই অনলাইনে গেল আর কি। জানি না তোমাদের কেমন লাগছে এই পার্ট, যদিও একটু বোরিং, এটা অস্বীকার করার কিছু নাই। এই কোর্স